সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন শিক্ষানবিশ অফিসার বা ট্রেনিং অফিসার অথবা সিনিয়র অফিসার। ট্রেনিং পিরিয়ড শেষে এই পদটা সিনিয়র অফিসার পদ হয়ে যায় এবং 40,000 প্লাস কিন্তু স্যালারি পাওয়া যায় 1 বছর পর। আর এই 1 বছর ট্রেনিং পিরিয়ড চলে আপনাদের। এই জন্য এই পদটার নাম কিন্তু আসলে ট্রেনি বা শিক্ষানবিশ। মনে রাখবেন, ট্রেনি শব্দের বাংলা অর্থই হচ্ছে শিক্ষানবিশ। তো আপনাদের 1 বছর কিন্তু ট্রেনিং দেওয়া হবে এবং এই ট্রেনিং পিরিয়ডে আপনি 15,000 টাকা বেতন পাবেন। 1 বছর পর আপনার একটা পরীক্ষা নেওয়া হবে। তো সেই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তখন আপনাকে 40,000 প্লাস স্যালারিতে সিনিয়র অফিসার পদে পদায়ন করা হবে। আপনি হয়তো ভাবছেন যে 1 বছর পর যে পরীক্ষাটা নেওয়া হবে সেটা খুবই কঠিন পরীক্ষা। কখনোই না, পরীক্ষাটা তেমন কঠিন নয়। 2-1 ছাড়া কেউ ফেল করে না। কেউ হয়তো যারা একেবারেই পড়াশোনা করবে না ট্রেনিং পিরিয়ডে তারা হয়তো ফেল করতে পারে, আদারওয়াইজ ফেল করার কোনো নজির তেমন একটা নেই বলা চলে। তো যারা চাকরির জন্য একেবারে সিরিয়াস মনে করছেন যে এই চাকরিটা আমাকে পেতেই হবে, তারা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন। তো দেখেন, এখানে একটা ডেট রয়েছে এবং এই ডেটে যে স্থানটা রয়েছে সেই স্থানেই কিন্তু আপনাকে ভাইবার জন্য যেতে হবে। তো অবশ্যই হাতে পর্যাপ্ত সময় নিয়ে যাবেন যেন তাড়াহুড়া না হয়ে যায়। এবং কি কি সাথে নিতে হবে সে বিষয়গুলোও কিন্তু এই SMS-এ আপনাকে জানিয়ে দিয়েছে তারা। মনে রাখবেন, কাগজপত্র সব সুন্দরভাবে গুছিয়ে ফাইল করে আপনাকে নিতে হবে। তো SMS-এর প্রিন্ট কপি নেবেন। এই যে SMS-টা করেছে সেটা স্ক্রিনশট দিয়ে অথবা কপি করে আপনাকে প্রিন্ট করতে হবে। এবং মনে রাখবেন, সকল সনদ বা সার্টিফিকেটের মূল কপিগুলো কিন্তু আপনাকে সাথে নিতে হবে। যদি আপনার কাছে থাকে তো সে ভালো কথা, যদি না থাকে অনেকের কিন্তু ইউনিভার্সিটিতে বা আপনি বর্তমানে যেখানে চাকরি করছেন যদি করে থাকেন তাহলে সেখানে কিন্তু জমা থাকে। এগুলো কিন্তু আপনি সাথে রাখার চেষ্টা করবেন। আর লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড অবশ্যই আপনাকে সাথে নিতে হবে এবং এটা কালার অ্যাডমিট কার্ড এবং NID কার্ডের মূল কপি আপনাকে সাথে নিতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন, এই সংক্রান্ত বিস্তারিত আমার বলার দরকার নেই। তো অনেকের কাছেই কিন্তু এই বিষয়গুলো থাকে না। তো আপনারা অনেকেই বলেন যে অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছি, সনদপত্র আসলে আমার কাছে মূলটা নেই এই মুহূর্তে, নানা ধরনের কিন্তু জটিলতা থাকে। তো যারা ভাইবার জন্য সিলেক্ট হয়েছেন তারা কিন্তু অবশ্যই এই কাগজগুলো ছাড়া চাকরি কখনোই পাবেন না, এটা মাথায় রাখবেন। আপনাকে কিন্তু ভাইবার দিন অবশ্যই এই কাগজগুলো সাথে নিতে হবে। আর আরেকটা বিষয় আসেন, ড্রেস কোড কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। মহিলা যারা রয়েছেন তাদের কিন্তু শাড়ি পরতে পারেন আপনারা। আর যদি শাড়িতে আপনারা কমফোর্ট ফিল না করেন তাহলে আপনি অ্যাজ ইউজুয়াল যে পোশাক, মার্জিত একটা পোশাক পরে সেখানে যাবেন। আর পুরুষ প্রার্থী যারা রয়েছেন তাদের আমি বলবো যে অনেকেই পুরুষ প্রার্থী রয়েছেন মহিলার তুলনায়, কিন্তু তারা পুরুষ প্রার্থী বেশি নিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনাদের কালো প্যান্ট এবং সাদা শার্ট, চেক শার্টও হতে পারে, মার্জিতভাবে আপনারা যাবেন। চুলগুলো ঠিকঠাক করে যাবেন এবং নখগুলো বড় কিনা সেটা একটু দেখে যাবেন। আঞ্চলিকতা বর্জন করে আপনাকে কিন্তু ভাইবা বোর্ডে কথা বলতে হবে। ওকে? আর আপনি টাই পড়তেও পারেন, নাও পড়তে পারেন, সেটা আপনার বিষয়। তো এক কথায় পরিপাটি হয়ে আপনাকে কিন্তু ভাইবা বোর্ডে উপস্থিত হতে হবে। ঠিক আছে? তো এবার আসেন, ভাইবাতে কি কি বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয় বা কি কি সংক্রান্ত তথ্য আপনার জানা উচিত বলে ভাইবা যারা পরীক্ষক রয়েছেন তারা মনে করেন, সেগুলো আমরা একটু দেখে আসি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে রেখেছি যে ট্রেনি অফিসার পদের ভাইবা প্রস্তুতির জন্য আপনাদের কি কি বিষয় সংক্রান্ত তথ্য এই মুহূর্তে জেনে নিতে হবে। দেখেন, এখানে আপনার নিজ জেলার, আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে জানতে হবে। আপনি যে সাবজেক্টে পড়েন বর্তমানে, পড়েছেন, পাশ করেছেন নিশ্চয়ই, না হলে তো এই পদে অ্যাপ্লাই করতে আপনি পারতেন না, তাই না? সেই পদ সংক্রান্ত বেসিক বা মৌলিক কিছু তথ্য যেগুলো আপনাকে অবশ্যই জেনে যেতে হবে। যে পদে আপনি ভাইবা দিবেন অবশ্যই ট্রেনিং অফিসার বা শিক্ষানবিশ অফিসার, এই পদ সংক্রান্ত তথ্য আপনাকে জানতে হবে। এই পদের কাজ কি, আপনাকে কি কি করতে হবে, সুযোগ সুবিধা কি, সব কিছু জিনিস আপনাকে কিন্তু জেনে যেতে হবে। তারা কিন্তু জিজ্ঞেস করতে পারে। এবার আসেন, যে প্রতিষ্ঠানে আপনি ভাইবা দেবেন, অবশ্যই গ্রামীণ ব্যাংক, সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে। এটার প্রতিষ্ঠাতা, বর্তমান MD কে, বর্তমান চেয়ারম্যান কে, এবং ব্যাংক রিলেটেড প্রশ্ন, গ্রামীণ ব্যাংক রিলেটেড প্রশ্ন, অর্থনীতি সংক্রান্ত প্রশ্ন কিন্তু আপনাকে করা হতে পারে, যেহেতু অর্থ সংক্রান্ত এই পদগুলো। ওকে? তো আবার ক্ষুদ্র ঋণ সম্পর্কে প্রশ্ন করতে পারে। এক কথায় আপনাকে ভাইবার জন্য বেশ কিছু জিনিস মাথায় নিয়ে যেতে হবে, না হলে কিন্তু তারা কিন্তু আপনাকে যে প্রশ্ন করবে আপনি যদি চুপ করে থাকেন তাহলে কিন্তু ভাইবা আপনার ভালো হবে না এবং আপনি কিন্তু টিকতেও পারবেন না সেখানে। প্রয়োজনের তুলনায় তারা কিন্তু অনেক বেশি প্রার্থী ভাইবার জন্য কল করে। তো সেক্ষেত্রে যাদেরকে যোগ্য বলে মনে করে তারাই কিন্তু চাকরিটা পায়। এই জন্য যারা চাকরি পেতে চান খুবই সিরিয়াস থাকবেন। সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়েও আন্তর্জাতিক প্লাস বাংলাদেশ এই সংক্রান্ত প্রশ্নও কিন্তু আপনাকে তারা করবে। তো বর্তমানে কিন্তু
বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যুদ্ধ চলছে, এটা হলো আন্তর্জাতিক। বাংলাদেশও একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের প্রধান কিন্তু গ্রামীণ ব্যাংকের যে প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো বুঝতেই পারছেন যে সাম্প্রতিক ঘটনা প্রবাহও কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে যাবতীয় বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোকে নিয়ে আমি মোটামুটি 38 থেকে 40 পৃষ্ঠার একটা সাজেশন বলেন আর গাইডলাইন বলেন তৈরি করেছি। সেটার প্রাইস হচ্ছে 70 টাকা। আপনারা যারা কালেক্ট করতে চান অবশ্যই আমার সঙ্গে আপনারা 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। আর আমি সেখানে কি কি প্রশ্নগুলো রেখেছি, কি কি মানে সাজিয়ে দিয়েছি, সেগুলো আপনারা যদি একটু ভালো করে একটু পড়ে যান তাহলে আপনাদের ভাইভায় বেশ কিছু প্রশ্ন কমন পাওয়ার চান্স থাকবে। আরেকটা বিষয়, ভাইভা কিন্তু একেবারেই আনসার্টেইন বা অনিশ্চিত একটা জিনিস। আপনি যে সেগুলো কমন পাবেন এই গ্যারান্টি কিন্তু নেই। অনেককে হয়তো ব্যক্তিগত কিছু প্রশ্ন, আপনি গান জানেন কি না, এই সংক্রান্ত কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। আপনি সুন্দর করে একটা গান শুনিয়ে দিলেন, আপনার চাকরি হয়ে গেল। ইতিপূর্বে কিন্তু এরকমটাও দেখা গিয়েছে। তো যাই হোক, সবার ক্ষেত্রে তো আর এরকম হবে না। আপনাকে কিন্তু একেবারে প্রস্তুতি নিয়েই যেতে হবে ভাইভা বোর্ডে। তারপরে বাকিটা উপরওয়ালার ইচ্ছা। আপনার যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই আপনি চাকরিটা পেয়ে যাবেন। তো আমি কি কি প্রশ্ন সংযোজন করেছি সেই সংক্রান্ত বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রশ্নগুলো। শুরুতে দেখেন আমি কালার করে রেখেছি, বাইক চালাতে পারেন কিনা। ছেলেদের এবং মেয়েদের অবশ্যই জিজ্ঞাসা করতে পারে এই প্রশ্নটা। তো মেয়েদের ক্ষেত্রে যারা আপনারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাইক চালানোটা একেবারেই যে ম্যান্ডেটরি সেটা না, তবে আপনাকে কিন্তু তারা প্রশ্নটা করতে পারে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু উত্তরটা রেডি করে রাখতে হবে যে আপনি হ্যাঁ বলবেন নাকি না বলবেন। তো অনেকেই মহিলারা বাইক চালাতে পারেন না, আপনি না বলবেন। তবে আপনাকে কিন্তু ভালো করে বলতে হবে এইভাবে যে প্রয়োজনে স্যার আমি শিখে নেব বাইক চালানো, বা আমি সাইকেল চালাতে পারি, সেক্ষেত্রে আমি মনে করছি যে আমি বাইকও একটু যদি কয়েকদিন প্র্যাকটিস করি তাহলে আমি চালাতে পারবো। আর যারা পুরুষ প্রার্থী রয়েছেন তারা অবশ্যই বলবেন যে হ্যাঁ স্যার আমি বাইক চালাতে পারি, বা আমার এই মুহূর্তে ড্রাইভিং লাইসেন্স নেই, আমি ড্রাইভিং লাইসেন্স করে নেব। ওকে, অথবা আপনার যদি থেকে থাকে তাহলে সেটাও বলবেন। সেটা কিন্তু পজিটিভ একটা দিক। আপনাকে কিন্তু নানান জায়গায় এই চাকরির প্রয়োজনে আপনাকে কিন্তু কাজ করতে হবে, এবং গ্রামে রুট লেভেলে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এবং আপনাকে যদি তারা চাকরিটা দেওয়ার জন্য মন স্থির করে তাহলে কিন্তু তারা জানতে চাবে যে আপনি পোস্টিং কোথায় চান। মনে রাখবেন, গ্রামীণ ব্যাংক কখনোই নিজ জেলায় পোস্টিং দেয় না, আপনার জেলার বাইরে পোস্টিং দেয়। আপনাকে কিন্তু সেভাবেই বলতে হবে যে স্যার দেশের যে কোনো প্রান্তে আমি চাকরি করার জন্য প্রস্তুত, আপনারা যেখানেই পোস্টিং দেবেন আমি চাকরিটা সেখানে গিয়েই করব। মানে একটু গুছিয়ে আপনাকে করতে হবে অ্যান্সারগুলো। এরপর দেখেন আরও নানান বিষয় রয়েছে, যে গ্রামীণ ব্যাংকের ট্রেনিং অফিসার পদের চাকরিটা বেশ চ্যালেঞ্জিং, আপনাকে রুট লেভেলে কাজ করতে হবে। আপনি কি পারবেন? দেখেন এই যে প্রশ্নগুলো রয়েছে, বা আপনি অনেক ভালো স্টুডেন্ট আর আপনার একাডেমিক রেজাল্টও ভালো, আপনার তো আরও বেটার চাকরি হবে, আপনি কি এই চাকরি করবেন? আপনাকে কিন্তু ফুলিয়ে দিতে পারে। এই ধরনের নানা রকম প্রশ্ন কিন্তু আপনাকে করতে পারে, এবং এই উত্তরগুলো আপনাকে কিন্তু রেডি রাখতে হবে। তো আমরা রেডি করে দিয়েছি এই প্রশ্নের উত্তরগুলো, সম্ভাব্য যে বিকল্প উত্তরগুলো হতে পারে সেগুলো সহ। তো আমি একটু দেখাচ্ছি যে এই প্রশ্নগুলোর উত্তর আসলে কীভাবে আপনাদেরকে দিতে হবে। তো দেখেন আমি আমার এই সাজেশনটাতে এসেছি, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেয়া রয়েছে। তো মোটামুটি 38 বা 40 পেজের মতো একটা সাজেশন রয়েছে। তো দেখেন আমি একটু দেখাচ্ছি। ওকে, আমরা চলে এসেছি। এই যে প্রশ্নটা রয়েছে, গ্রামীণ ব্যাংকের ট্রেনিং অফিসারের চাকরিটা বেশ চ্যালেঞ্জিং, আপনাকে রুট লেভেলে কাজ করতে হবে, আপনি কি পারবেন? দেখেন আপনাকে কিন্তু উত্তর দিতে হবে একটু গুছিয়ে। জি স্যার, গ্রামীণ ব্যাংকের ট্রেনিং অফিসার পদের চ্যালেঞ্জিং প্রেক্ষাপট সম্পর্কে আমি অবগত, এবং এই পদের গুরুত্ব দায়বদ্ধতা গভীরভাবে উপলব্ধি করি। এত গুরুগম্ভীর কথা নাও বলতে পারেন আপনি বলবেন যে হ্যাঁ জি স্যার, গ্রামীণ ব্যাংকের ট্রেনিং অফিসার পদের চাকরিটা যে চ্যালেঞ্জিং এ ব্যাপারে আমি জানি। তো এই পদে দায়িত্ব পালনের অর্থ হলো দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের নিকট থেকে তাদের আর্থসামাজিক বাস্তবতা উপলব্ধি করা এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ঋণ সহায়তা প্রদান করা। এরপরে আসেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দেশের টেকসই উন্নয়নের মূল ভিত্তি গড়ে ওঠে গ্রামীণ জনগণের আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সেই জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার যে প্রচেষ্টা, আমি সেটির অংশ হতে আগ্রহী এবং নিজেকে উপযুক্ত বলে মনে করি। আপনি এভাবেও বলতে পারেন বিস্তারিত, অথবা এর বিকল্প উত্তরও রয়েছে, আমি সাজিয়ে দিয়েছি। যে আপনি বলতে পারেন যে স্যার আমি জানি এই পদের কাজ সহজ নয়,
ট্রেনি অফিসার হিসেবে কাজ করতে হলে শুধু অফিসের দায়িত্ব নয়, মানুষকে বোঝার মানসিকতাও থাকতে হবে। এই ধরনের কাজ আমি করতে পারবো, কারণ আমি মানুষের সঙ্গে সহজে মিশে যেতে পারি, ধৈর্য ধরে কথা শুনতে পারি এবং কঠিন পরিস্থিতিতেও কাজ চালিয়ে যাওয়ার মানসিকতা রাখি। আপনি এভাবেও বলতে পারেন। অথবা দেখেন, বিকল্প উত্তর আরও রয়েছে। আপনি বলতে পারেন যে কোনো চাকরিতে পরিশ্রম এবং কষ্ট রয়েছে। দেখেন, আপনাকে প্রশ্নটা কি করা হয়েছিল সেই অনুপাতে কিন্তু উত্তর দেবেন। গ্রামীণ ব্যাংকের ট্রেনি অফিসারের চাকরিটা বেশ চ্যালেঞ্জিং, আপনাকে রুট লেভেলে কাজ করতে হবে, আপনি কি পারবেন? এই উত্তরটা সবচেয়ে ভালো বলে আমি মনে করি। আপনি বলবেন যে কোনো চাকরিতে পরিশ্রম এবং কষ্ট রয়েছে, আমি আমার মেধা, যোগ্যতা এবং সততার সাথে এই কাজ করতে পারবো বলে আশা রাখি। আর আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই নিজেকে সেভাবেই তৈরি করেছি এবং আমাকে পরিশ্রম করেই সফল হতে হবে, তাই আমি পারবো স্যার। মানে তখন আসলে এগুলো মাথায় নাও থাকতে পারে, কিন্তু আপনি যদি আগে থেকে একটু গুছিয়ে নেন নিজেকে, যে আপনি কি বলতে পারেন সেখানে, সেটা আপনার জন্য কিন্তু ভালো হবে। তো এই জন্যই বেশ কিছু জিনিস সম্পর্কে আপনাকে জানানোর জন্যই এই শীটটা আমি তৈরি করেছি। তো খুবই অল্প পরিমাণ একটা কস্টিং আমি নিচ্ছি, মাত্র 70 টাকা। আপনারা যারা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নিতে চান না তারা দয়া করে আমাকে SMS করবেন না, যারা নিতে চান তারাই কেবল SMS করবেন এবং অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করবেন। তখন আমি আপনাকে একটা নম্বর দিয়ে দিব, সেখানে বিকাশ বা নগদে বা রকেটে আপনি টাকাটা সেন্ড মানি করে আমার কাছ থেকে সাজেশনটা কালেক্ট করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।